दुर्गापुर में सनातनी एकता मंच की सभा। दिलीप घोष ने बाबरी मस्जिद मुद्दे पर बोला बड़ा बयान। दुर्गापुर के कोकोवन थाना क्षेत्र के बांकीपुर मोड़ पर सनातनी एकता मंच द्वारा एक विशेष सभा आयोजित की गई, जिसका नेतृत्व सोनू शुक्ला और दीपक दास ने किया। कार्यक्रम में बड़ी संख्या में स्थानीय कार्यकर्ता एवं आम नागरिक शामिल हुए। सभा के मुख्य आकर्षण रहे बीजेपी के वरिष्ठ नेता दिलीप घोष, जिनकी मौजूदगी में आयोजन पूरी तरह से गरमाया रहा। सभा में स्थानीय बीजेपी नेता एवं मंच के सक्रिय सदस्य सुमंतो मंडल, अभिजीत दत्ता, कल्याण दुबे सहित कई अन्य प्रमुख चेहरे उपस्थित रहे। मंच पर शंख ध्वनि और जय श्री राम के नारों के बीच कार्यक्रम की शुरुआत हुई। सभा को संबोधित करते हुए दिलीप घोष ने कहा, बाबरी मस्जिद जहां बनी थी, आज वहां एक ईंट भी नहीं मिल पाएगी। कुछ लोग बंगाल में बाबरी मस्जिद बनाने की बात कर रहे हैं, लेकिन ऐसा होने नहीं दिया जाएगा। बंगाल की धरती पर कोई इस तरह की साजिश सफल नहीं होगी। उन्होंने आगे कहा कि बंगाल का हिंदू समाज अब पहले से कहीं अधिक जागरूक हो चुका है और किसी भी तरह की धार्मिक राजनीति को राज्य स्वीकार नहीं करेगा। पत्रकारों से बातचीत में दिलीप घोष ने ममता बनर्जी के हालिया पांचाली प्रकाशन पर भी तीखी प्रतिक्रिया दी। उन्होंने कहा, राजनीति करने के लिए पूजा पाठ का सहारा लेना बंगाल की परंपरा नहीं है, यह सिर्फ दिखावे का सनातन है। सभा स्थल पर स्थानीय लोगों की भारी भीड़ उमड़ी। कई युवाओं ने कहा कि सनातनी एकता मंच अब दुर्गापुर में तेजी से लोकप्रिय हो रहा है और हिंदू एकता के मुद्दों पर सीधे कार्य कर रहा है। অনেকে চাইছে হতে, আর রাজনীতিতে অনেক কিছু ছকবাজি চলে। এখন কি ভিতরে প্ল্যানিং আছে আমি তো জানি না। যতক্ষণ না ঘোষণা হচ্ছে লিস্ট, কোনো পার্টিরই ক্যান্ডিডেট আগে থেকে কেউ বলতে পারবে না। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট হবেন কে জানতো, উনি হলেন, তার রেজাল্টও হলো। তো আমরা আমাদের পার্টি ভাবছি যে মমতা ব্যানার্জিকে তো হারিয়ে দিচ্ছি, উনি আর আসবেন না, নিশ্চয়ই কোনো ভারী ক্যান্ডিডেট করা হবে, সেই ভেবে অনেকেই বলছেন। তো আপনাদের দলের ক্যান্ডিডেটের নাম কেন ঘোষণা হচ্ছে না, তাহলে অন্য দলের ক্যান্ডিডেট নাম ঘোষণা করছে কেন? না, আমাদের দলের ক্যান্ডিডেট তো ঠিক আছে, কারণ গতবারে তো আমাদের ক্যান্ডিডেট ঠিকই ছিল, পাল্টেছেন ওনারাই, সেই জন্য ওদের কনফিউশন আছে না, আমাদের কনফিউশন নেই। আপনার নাম কি ঘোষণা করছেন উনি? না, আমার নাম তো আছে কিনা আমি জানি না, বা সেটা তো ঠিক হবে দিল্লি থেকে, আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। কিন্তু লোকাল পলিটিক্সে যেরকম টিএমসি বলছে সেরকম তার উত্তরে আমাদের নেতারাও বলছে। রাজনীতির কোনো অনুষ্ঠানে আপনাকে দেখা যাচ্ছে না, আপনি রাজনীতিতে আছেন? আমি রাজনীতিতেই আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাজনীতিক মানে কি ডায়াসে গেলে ভাষণ দেওয়া নাকি? আমি প্রত্যেকদিন যারা দেখা করি, যাদের সঙ্গে সকাল থেকে রাত অবধি রাজনীতির লোকই আছে বেশি। হ্যাঁ, আমি রাজনীতির বাইরে ছিলাম আগে, সেই সম্পর্ক আমি দেখেছি। রাজনীতির বাইরের লোকেদের সঙ্গে আবার দোস্তি আছে, রাজনীতির লোকেদের সঙ্গে দোস্তি আছে, বা পার্টি এখন ডিসিশন নেই আমার সম্বন্ধে। যখন যে দায়িত্ব দিয়েছি করেছি, এখন আমি কোনো দায়িত্ব নেই, কোনো ফর্মালিটির মধ্যে পড়ি না। যেন পার্টির ফর্মাল মিটিং সিটিংয়ে আমি কম থাকি, আর বাকি সব কর্মীরা যারা কাজ করেছে আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগাযোগ আছে। আপনার এই সকালের মানে মর্নিং ওয়াক করা, এই চায়ের আসরে বসা, সনাতনী ঐক্যমঞ্চের অনুষ্ঠানে থাকা, এটাকে কটাক্ষ করছে যে বিজেপির সঙ্গে কোনো কিছুতে দেখা যাচ্ছে না। কে কটাক্ষ করলো দেরি বলতে কিছু যায় আসে না। আগে বিরোধিতা করতো, এখন কটাক্ষ করতে কি যায় আসে? আমার লাইফস্টাইল কোনো পাল্টেছে কি? আমি সকাল থেকে উঠি আর সাধারণ মানুষের সঙ্গে দেখা করি, হাঁটাহাঁটি করি, যোগাযোগ রাখি। তো এখন পলিটিক্যাল অ্যাক্টিভিটি কমই আছে, আমি নন পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছি। আমি মঠ মন্দির, পুজো, হরিনাম, মেলা, এটা আগেও করতাম, সেটাও করছি, এটা আমার আসল কাজ, এটা করে যাচ্ছি। দিলীপ ঘোষ মানে সব সিদ্ধভঙ্গি যেরকম ছিল, তখন সভাপতি ছিল, অনেক আন্দোলন করেছেন, তাকে দুবার টিকিট দেওয়া হয়েছে। তো উনি লোকসভায় লড়েছিলেন, হেরেছেন, চলে গেছেন আবার, এটাই ওনার ক্যারেক্টার। উনি আবার ওখানে দরদাম করছেন টিএমসির সঙ্গে। না হলে কি হয় সেটা আমরা দেখবো। আমি তো বলছি, আপনি যদি লড়তে চান বেরিয়ে আসুন। সমাজের লোকে যদি আপনার প্রতি বিশ্বাস থাকে, ওরা আপনাকে আশীর্বাদ করবে। আপনি সত্যি সত্যি পশ্চিমবাংলায় মুসলমান সমাজের নেতা হন, তাদের উন্নয়ন করুন আর লড়াই করুন, দেখা যাবে ইলেকশনের সময়। ধর্মীয় রাজনীতি করছেন, উনি বলছেন যে মুসলমানরা জাতীয় সড়ক বন্ধ করে দেবে। এই ধর্মীয় রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? কেন এই ধমকি তো সিদ্দিকুল্লাহ দেননি, উনি রোড জাম করেননি, সেই জন্য তো মমতা ব্যানার্জি তাকে দুবার মন্ত্রী বানিয়েছেন। মমতা ব্যানার্জি ওকে মাথায় করে রেখেছেন এই ধার্মিক উন্মাদনার জন্যই। তো
তো উনি মনে করেছেন যে মমতা ব্যানার্জিকে টাইট করা এটাই রাস্তা, তাই হুমায়ুন কবিরও সেই রাস্তায় হেঁটেছেন। এটাই তো রাজনীতি। তো দিলীপ ঘোষ ছাড়া কি ফলে এই নব্য বিজেপিতে এটা সম্ভব? ইলেকশন আসুক তখন তো বোঝা যাবে কে কত আসন পেলো। তো গতবারে আমরা অর্ধেকটা পৌঁছে গেছিলাম বিধানসভার কাছে, বাকি অর্ধেকটা যারা এখন নেতৃত্বে আছেন পার্টি তার উপরে ভরসা করে দায়িত্ব দিয়েছে, তারা সেটা করে দেবেন। তখন আমি নেতৃত্বে ছিলাম, আমি এখন সাধারণ কর্মী হিসাবে আমাকে যে বলা হবে সেটা আমি করব। লড়াই তো চলছেই, লড়াই থেমে নেই, সব কর্মীরাও আছেন। সাধারণ জনতা এখন বেশি উদ্গ্রীব পরিবর্তন করছে, কারণ অত্যাচারের শেষ সীমায় পৌঁছে গেছে। লোকসভায় 18 থেকে এখানে নেমে এলো। ওদের থেকে আপ ডাউন। এক সময় মমতা ব্যানার্জি 8টা সিট ছিল, 2004 সালে নেমে উনি একা জিতেছিলেন। তারপরে 32টা সিটও হয়েছিল ওদের। তো কখন আপ ডাউন হয় ইস্যু নিয়ে, সারা দেশে তো তখন আমাদের ভোট কমেছে, তো এখানেও কমেছে। পার্টি ভাবছি এসব নিয়ে। আচ্ছা, উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ঠিক আছে, আগে দেখে যেতে হবে। চলে গেছে। আর আমাদের না দুর্বলতা হয়ে গেছে, আপনার তাই জন্য না ঢাকা তো ঠিক মতো পাচ্ছে। সব চ্যানেল বলে রেখেছে একটা 1-to-1 মিটিং চাই, স্টুডিওতে আসুন। আমি সময় হলে যাবো, লোক বলছে না মনোহরদাকে দাও, যেটুকু কাপ দিয়েছে মনোহরদাকে নিচে পৌঁছলো না, দাদা মনোহরদাকে এটা ভালো চিনি। আর দেবাশিস দা বলছে না, ওরও এই অব্দি গেছে, ওই পুকুরে কোথায় সে চা হারিয়ে গেছে। ভালো চা আমাদের গোপালপুরের সনাতনী সমস্ত কর্মীবৃন্দ তারা সকলে মিলে দিলীপটাকে ভালোভাবে পালন করে দিচ্ছে। এই শুধু আমরা এইভাবে মানে সাজালো বক্তব্যের চরিত্রে দিয়ে দেখবো, না আরো ভালো কিছু দেখতে পাবো? দিলীপ ঘোষ তার যে উদ্দেশ্য আছে, কাজ আছে, সমাজকে জাগরণ করা, সেটা করে যাচ্ছে। বিজেপি আমাকে নেতা বানিয়ে দিয়েছিল, তখন নেতাগিরি করেছে, যে যা বলে তার উত্তর দিয়েছি। এখন উত্তর দেওয়ার লোক আছে, আমি তাদের সঙ্গে আছি। বলা হলো উন্নয়নটা কোথায় আপনি দেখতে পেলেন? উন্নয়ন বলতে কি বোঝায় সেটা মমতা ব্যানার্জি বোঝেন কি? সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, স্কুল, কলেজ, হসপিটাল বন্ধ করে দিয়ে উন্নয়ন করছেন। সব টাকা খালি ভোট কেনায় লাগাচ্ছেন। উনি লোকের হাতে টাকা দেওয়াটাকে উন্নয়ন মনে করেন। আমি জানি না এতে উন্নয়ন হয় কিনা। কোন দেশ এভাবে বড় হয়েছে? যারা এই কাজ করতে গেছে সব দেশের অবস্থা খুব খারাপ হয়েছে, ভিখারি হয়ে গেছে। তো উন্নয়ন মানে টাকা বিলি করা নয়, মানুষের উপার্জনের সুযোগ করে দেওয়া। সেটা তো কিছু হচ্ছে না। হুমায়ুন কবির নিয়ে কি বলবো? নাকি বাবরি মসজিদ, আরে বাবর নিজে যেখানে এসে মসজিদ বানিয়েছিল সেটাই এখানকার হিন্দু সমাজ থেকে গুণিয়ে নিয়েছে। তার একটা ইটের টুকরোও পাবে না। হ্যাঁ, পাবে কোথায়? আমাদের কর সেবকদের বাড়ি, যেখান থেকে বহু ছেলে তখন গেছিল। আমি তখন আসানসোলে ছিলাম, রোজ 50-100 জনকে নিয়ে দুন এক্সপ্রেসে তুলে দিতাম, যাও কর সেবা করতে। মার খেয়েছে, লাঠি খেয়েছে, জেলে গেছে, আর ভেঙে দিয়ে পকেটে বাবরি মসজিদের টুকরো নিয়ে চলে এসছে। ওখানে থাকতে হবে, আমার বাড়িতে থাকবে, মনে থাকবে যে এখানে বিধর্মীরা আক্রমণ করেছিল। এখানে নাকি সেই বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা চলছে। আমি বলছি করো মসজিদ, ভারতবর্ষে মন্দির, মসজিদ, গির্জা কিছু করতে আপত্তি নেই, নিজের জমিতে করো, ভগবানের পুজো করো। কিন্তু বাবরের নাম নিলে, যেমন আমরা স্লোগান দিতাম, তেল লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবর কা। এখানে বাবরি মসজিদ হবে না, এখানে বাবরি মসজিদ হবে না। ওইরকম আক্রমণকারী, অত্যাচারীর নামে ভারতবর্ষে কোনো সৌদা হবে না। ওটা গেছে, বাকি যেগুলো আছে সব যাবে। তাই ভারতের মানুষ যে আন্দোলন 450 বছর আমাদের পূর্বপুরুষরা করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বাবরি মসজিদ সরিয়ে সেখানে রাম মন্দির করেছেন, এখানে গিয়ে চেষ্টা করে এখানকার পশ্চিমবাংলার হিন্দু সমাজ তার পুরো বিরোধিতা করবে, তার প্রতিবাদ করবে। এবং আজকে কাগজে দেখলাম যে খবরে এসছে, যেই জমিতে হওয়ার কথা ছিল বাবরি মসজিদ, একজন ভদ্রলোকের জমি, সে বলছে আমার জমিতে কোনো বাবরি মসজিদ হবে না। সকাল থেকে টিন দিয়ে পুরো ঘিরে দিয়ে, আমি করতে দেবো না এইসব বিতর্কিত কাজ। চিন্তার কোনো কারণ নেই। আপনারা জেগে থাকলে, সতর্ক থাকলে কোনো বিদেশি আক্রমণের চিহ্ন এখানে থাকবে না। যেমন অযোধ্যায় উপরে ফেলেছি, এখান থেকে উপরে ফেলা হবে। ভারত মাতা কি।